আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষের একটা ভুল সিদ্ধান্ত কিভাবে একটা দেশের ইতিহাস বদলে দিতে পারে? আজ আমরা কথা বলবো মীর জাফরের গল্প নিয়ে, একজন মানুষ যার নাম এখনও ভারতের ইতিহাসে বিশ্বাসঘাতকতার প্রতীক। কিন্তু মীর জাফর কেন এমন কাজ করলেন? কি তাকে বাধ্য করল নিজের নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে? আর এর ফলে ভারতের কি হলো? এই রোমাঞ্চকর ইতিহাসের গল্প জানতে শেষ পর্যন্ত থাকুন। আর যদি ইতিহাসের এই গল্প আপনাকে উত্তেজিত করে, তাহলে এখনই লাইক বাটনে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপুন। চলুন ডুব দেওয়া যাক 1757 সালের পলাশির যুদ্ধের গল্পে। 1757 সাল, বাংলার পলাশির মাঠ। একদিকে বাংলার তরুণ নবাব সিরাজউদ্দৌলা, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, অন্যদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের নেতৃত্বে। আর মাঝখানে মীর জাফর, সিরাজের সেনাবাহিনীর প্রধান সেনাপতি। কিন্তু যুদ্ধের মাঝে মীর জাফর যা করলেন তা ভারতের ভাগ্যই পাল্টে দিল। কি করেছিলেন তিনি? কেন তিনি নিজের নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন? এই গল্প শুধু একটা যুদ্ধের নয়, এটা একটা দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার গল্প। তাহলে চলুন জেনে নিই পুরো ঘটনা। প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড বুঝে নিই। 1750-এর দশকে বাংলা ছিল ভারতের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল। বাংলার নবাবরা ছিলেন শক্তিশালী আর তাদের অর্থনীতি ছিল অত্যন্ত মজবুত। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের ব্যবসা আর প্রভাব বাড়াতে চাইছিল। সিরাজউদ্দৌলা, যিনি 1756 সালে মাত্র 23 বছর বয়সে বাংলার নবাব হন, তিনি ব্রিটিশদের এই প্রভাব মেনে নিতে চাননি। তিনি কলকাতায় ফোর্ট উইলিয়াম দখল করে নেন, যা ব্রিটিশদের জন্য একটা বড় ধাক্কা ছিল। এই ঘটনার পর ব্রিটিশরা প্রতিশোধের পরিকল্পনা করে, আর এখানেই মীর জাফরের এন্ট্রি হয়। মীর জাফর কে ছিলেন? মীর জাফর আলী খান ছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর প্রধান সেনাপতি। তিনি ছিলেন একজন অভিজ্ঞ সামরিক নেতা এবং নবাবের বিশ্বস্ত সহযোগী। কিন্তু সিরাজের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। সিরাজ ছিলেন তরুণ, উচ্ছৃঙ্খল আর কখনো কখনো কঠোর। এতে মীর জাফর সহ অনেক আমির ওমরাও অসন্তুষ্ট ছিলেন। এই অসন্তোষের সুযোগ নেন রবার্ট ক্লাইভ। তিনি মীর জাফরকে প্রলোভন দেখান, তুমি আমাদের সাহায্য করো, আমরা তোমাকে বাংলার নবাব বানাবো। মীর জাফর এই প্রস্তাবে রাজি হয়ে যান। কিন্তু এটা কি শুধু লোভের ব্যাপার ছিল, নাকি আরও কিছু ছিল? একটু পরে যান। 1757 সালে 23 জুন পলাশির মাঠে যুদ্ধ শুরু হয়। সিরাজের সেনাবাহিনী ছিল প্রায় 50,000 আর ব্রিটিশদের সেনাবাহিনী ছিল মাত্র 3,000। সংখ্যার দিক থেকে সিরাজের জয় নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু এখানেই আসে বড় টুইস্ট। মীর জাফর, যিনি সিরাজের সেনাবাহিনীর একটা বড় অংশের নেতৃত্ব দিচ্ছিলেন, তার সৈন্যদের লড়াই করতে দেননি। গোপনে ব্রিটিশদের সঙ্গে চুক্তি করেছিলেন যে তিনি যুদ্ধে নিষ্ক্রিয় থাকবেন। ফলে সিরাজের সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে আর ব্রিটিশরা সহজেই জয়ী হয়। যুদ্ধের পর সিরাজ পালিয়ে যান, কিন্তু ধরা পড়েন এবং পরে তাকে হত্যা করা হয়। আর মীর জাফর, তাকে ব্রিটিশরা বাংলার নবাব ঘোষণা করে। কিন্তু মীর জাফরের এই নবাবই কতটা স্বাধীন ছিল? সত্যি বলতে তিনি ছিলেন ব্রিটিশদের পুতুল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সম্পদ লুট করতে শুরু করে। তারা বাংলার অর্থনীতিকে দুর্বল করে দেয়, আর মীর জাফর নিজের ক্ষমতা ধরে রাখতে ব্রিটিশদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। পলাশির যুদ্ধ ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের দরজা খুলে দেয়। এরপর থেকে ব্রিটিশরা ক্রমশ ভারতের বিভিন্ন অংশে তাদের প্রভাব বিস্তার করে। আর মীর জাফরের নাম, সেটা ইতিহাসে লেখা হয়ে যায় বিশ্বাসঘাতক হিসেবে। আজও যখন কেউ বিশ্বাসঘাতকতার কথা বলে, মীর জাফরের নাম মনে পড়ে। কেন মীর জাফর এমন করলেন? এখন প্রশ্ন হলো, মীর জাফর কেন এমন করলেন? প্রথমত, তিনি নবাব হওয়ার লোভে পড়েছিলেন। দ্বিতীয়ত, সিরাজের কঠোর শাসন আর তরুণ বয়স অনেক আমির উমরা ওদের মধ্যে অসন্তোষ তৈরি করেছিল। তৃতীয়ত, ব্রিটিশরা ছিলেন মাস্টার ম্যানিপুলেটর। রবার্ট ক্লাইভ জানতেন কিভাবে স্থানীয় নেতাদের বিভক্ত করতে হয়। মীর জাফর ছাড়াও জগৎ শেঠের মতো ব্যবসায়ীরা ব্রিটিশদের সমর্থন করেছিল। কিন্তু মীর জাফরের এই সিদ্ধান্ত কি শুধুই লোভের জন্য ছিল, নাকি তৎকালীন পরিস্থিতির চাপে তিনি বাধ্য হয়েছিলেন? এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যেও মতভেদ আছে। তো বন্ধুরা, এখন আপনাদের কাছে প্রশ্ন, মীর জাফর কি শুধু নিজের স্বার্থের জন্য এটা করেছিলেন, নাকি তিনি পরিস্থিতির শিকার ছিলেন? আর যদি আপনি সিরাজের জায়গায় থাকতেন, তাহলে কিভাবে মীর জাফরের মতো বিশ্বাসঘাতকতা ঠেকাতেন? কমেন্টে আপনার মতামত জানান, আমি সব কমেন্ট পড়ব। আর এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে।